ওকে, আজকের ক্লাসে পার্ট হচ্ছে দুইটা। তো প্রথম পার্টে আমি একটা রিসার্চ প্রপোজাল এটা নিয়ে ডিসকাস করব। তো রিসার্চ প্রপোজাল ব্যাপারটা হচ্ছে কি, যে আমি হয়তোবা কোনো একটা রিসার্চ করব বা হচ্ছে ঠিক করছি, সেটার জন্য হচ্ছে আমার কারো থেকে হচ্ছে মানে পারমিশন নিতে হবে, বা হচ্ছে কারো থেকে আমার ফান্ড নিতে হবে, বা আমার অন্যান্য যারা আছে যে হচ্ছে ওয়াইডার, মানে হচ্ছে কি বলে এটাকে, মানে ওয়াইডার, মানে কি বলে এটাকে, দর্শক বা হচ্ছে যারা আছে, বা আদার রিসার্চার বা রিডার, বা যারা হচ্ছে এই জিনিসটা নিয়ে সংশ্লিষ্ট। মনে করেন আমি একটা রিসার্চ করব, সেটা হইতেছে যে ট্রান্সপোর্টেশন নিয়ে। তো ট্রান্সপোর্টেশন নিয়ে রিসার্চ করতে হলে আমাকে একটু রিসার্চ প্রপোজাল লিখতে হবে। এটা হচ্ছে অডিয়েন্স যে আছে, ওয়াইডার অডিয়েন্স ট্রান্সপোর্টেশন সেক্টরে কারা থাকতে পারে, যেমন হচ্ছে প্রফেসর, ভার্সিটির প্রফেসর, তারপর হচ্ছে তার মানে হচ্ছে গভর্নমেন্ট, তারপর হইতেছে ট্রান্সপোর্টেশন রিলেটেড যারা কাজ করে, বিভিন্ন হচ্ছে পরিবহন সমিতি বা কমিটি, এরা মানে হচ্ছে অথরিটি ধরলাম। তো এদেরকে আমার হচ্ছে ইনক্লুড করতে হইতে পারে রিসার্চে। তার জন্য আমি একটা রিসার্চ প্রপোজাল লিখবো, যে তাদেরকে হইতেছে ইনফর্ম করার জন্য। তারপর হচ্ছে যে অ্যাকচুয়ালি এটার ভ্যালিডেশন আছে নাকি। তো ভ্যালিডেশন বলতে কি বোঝায়, ভ্যালিডেশন বলতে বোঝায় যে আমি এই রিসার্চটা করব সেটা কি নিউ নাকি। তো এখন বলতে পারেন যে ভাইয়া আমি রিসার্চ প্রপোজাল যে দিব আমি আগে থেকে জানবো কিভাবে। এখন কথা হইতেছে যে না, আমি একটা রিসার্চ প্রপোজাল দিব মানে আমি রিসার্চের সবকিছু আগে থেকে নাও জানতে পারি। একটা নতুন কাজ করতে হলে বা নতুন কাজ করতে দরকার হইলে আমি কিভাবে জানবো যে রিসার্চ প্রপোজালে কি কি থাকবে। এখন কথা হইতেছে যে এইখানে একটা ব্যাপার আছে, যে রিসার্চ প্রপোজাল আমাকে এমন সময় লিখতে হবে, বা এটা একদম শুরুতে দিতে হবে যেটা যতটা পসিবল আমি হচ্ছে একটা টেনেটিভ টাইমলাইন দিব, টেনেটিভ একটা বাজেট দিব, যে এরকম হইতে পারে, বাজেটটা এরকম টাইমে শেষ হইতে পারে। এটা অনেকটাই অনুমানের বেসিসে, বা হচ্ছে যতটুক মানে সম্ভব প্রবাবিলিটি, যে আমার এতটুক মানে হচ্ছে আমি আউটকাম আনতে পারি বা পসিবল আউটকাম। তো কখন একটা দিব, একদম শুরুতে আমাকে হইতেছে একটা মানে হচ্ছে রিসার্চ প্রপোজাল দিতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল কমিটি। মানে অনেক সময় হচ্ছে থিসিসের জন্য যে গবেষণাটা করব, মনে করো আমাদের ক্যাম্পাসে কুয়েটে থিসিসের জন্য 5,000 টাকা দেয়, মনে করেন 5,000 টাকা দেয়, আমার বাজেট হচ্ছে ওরকম, ওই বাজেটের মধ্যে হবে কিনা, তারপর হচ্ছে অ্যাপ্রুভাল লাগবে কি, মানে লাগবে কিনা। তো এই জিনিসগুলো রিসার্চ প্রপোজাল দেওয়ার মাধ্যমে আমি হচ্ছে একটা কমিটির মাধ্যমে একটা অ্যাপ্রুভাল দিই। তো হচ্ছে এখন কথা হইতেছে, যেহেতু আমি একটা কাজ শুরু করব, সেটা নতুন নাকি এগুলো দেখার জন্য প্রপোজাল দিলে এখানে স্পেসিফিক রুল থাকা যাবে না, বা রুল নাই। রুল মানে কি, যে হইতেছে যে এইগুলাই লিখতে হবে, এগুলাই আমি জানবো কিভাবে যে এগুলাই হবে বা হবে না। সো হচ্ছে কিছু গাইডলাইন আছে। তো হচ্ছে প্রথম কথা, টাইটেল লেখার একটা ক্লাস গেছে, তো এরকম একটা টাইটেল লিখলেই হবে। তারপর হচ্ছে কন্টেন্ট গুলো কি কি থাকতে পারে, কন্টেন্ট গুলো থাকতে পারে ইন্ট্রোডাকশন, তারপর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, রিসার্চ কোশ্চেন, প্রিভিয়াস কিছু কাজ, এবং রেশনাল। তো মানে এখানে আমি কি বুঝাচ্ছি, যে একটা কাজের হচ্ছে আমি ইন্ট্রোডাকশনটা লিখতে পারি, যে আমি এই এই কাজ করতেছি। তো একটা স্পেসিফিক কাজ আমি ধরি, যে আমি হচ্ছে করব, যে হচ্ছে 2024 বা প্রিভিয়াস ইয়ারের থেকে 2025 সালে ট্রান্সপোর্টেশন বা অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে নাকি কম হয়েছে। এখন এটার জন্য আমি কি করতে পারি, আমি হচ্ছে ইন্ট্রোডাকশন লিখবো যে আমার হাইপোথিসিস, বা হচ্ছে এরকম যে সড়ক দুর্ঘটনা বাড়ছে বা কমছে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কি, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন এমন ফ্রেমওয়ার্ক যেগুলা হচ্ছে আগে কাজ হয়েছে, বা মেথোডোলজি, এটা আমি হচ্ছে ইনক্লুড করতে পারি। আর হচ্ছে রিসার্চ কোশ্চেন তো আমার একদম শুরুতে থেকেই সেম, যে হচ্ছে প্রিভিয়াস যেগুলা কাজ হয়েছে সেগুলা দেখে আমি হচ্ছে বলতে পারবো কি আগে থেকে বাড়ছে না কমছে। আর রেশনাল কি, রেশনাল হচ্ছে আগের কাজগুলো, আগের কাজগুলো মানে হচ্ছে এই বলতে পারবো অমুক তমুক এই সিটিতে এরকম কাজ করছে এরকম, আর রেফারেন্স হচ্ছে লাস্টে যেগুলো নিয়ে করব।
তো আমি হচ্ছে মেজর কি কি মানে পয়েন্ট আউট করতে পারি, মানে পয়েন্ট গুলো। একটা হচ্ছে আমার রিসার্চ কি নিয়ে, এটা ইন্ট্রোডাকশনে বলবো যে আমার রিসার্চ হচ্ছে বাংলাদেশের ট্রান্সপোর্টেশন নিয়ে, সড়ক দুর্ঘটনা নিয়ে। আগের বছরগুলোর তুলনায় আমার সড়ক দুর্ঘটনা বাড়ছে কি কমছে, এখন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আগের বছরের কাজগুলো কিভাবে হয়েছে বা আমি কিভাবে কাজটা করতে চাচ্ছি এইটা। এখন অবজেক্টিভ, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে রিসার্চ কোশ্চেন বা অবজেক্টিভ এখানে এক বা একের অধিক থাকতে পারে, এইটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। এটা তো আমরা আগে থেকেই হচ্ছে মানে ফিক্স করতে পারবো যে কি কি হচ্ছে রিসার্চ অবজেক্টিভ বা উদ্দেশ্য কি কি, আর হচ্ছে রেশনাল হচ্ছে মানে আগের এগুলা পড়ে, আর মেথোডোলজি হচ্ছে এটা অনেকটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মতোই, যে হচ্ছে ফিজিবিলিটি, যে এই মেথডে কাজ করলে এরকম। আর আরেকটা হচ্ছে এক্সপেক্টেড আউটকাম। এক্সপেক্টেড আউটকাম মানে হচ্ছে রেজাল্ট কি কি আসতে পারে। তো এখন পর্যন্ত মনে হয় একটু কনফিউজ যে হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে বা কিছু একটা যারা হইতেছে মানে নতুন এই টপিকে। তো হইতেছে একটা আমি এক্সাম্পলে যাই, আমি একটা রিসার্চ প্রপোজাল এক্সাম্পল যদি আমি দেই তাহলে হয়তো বা একটু ক্লিয়ার হবে। এইটা হচ্ছে একটা সুন্দর এক্সাম্পল রিসার্চ প্রপোজালের। তো এখানে আমি একটা একটা পয়েন্ট করে ধরি, মানে শুরুতেই সব যে বুঝতে হবে এরকম কোনো কথা নাই, এটা একটা স্যাম্পল। তো এরকমও যে আমার হইতে হবে এরকম এরকমও কোনো কথা নাই, আমি জাস্ট হচ্ছে এরকম একটা আইডিয়া নিয়ে তারপর নিজের মতো করে লিখতে পারি। তো এইখানে শুরুতে কি করছে, কভার শিট, কভার শিটে কি করছে স্টাডি টাইটেল, যে আমি আমি যে হচ্ছে রিসার্চটা কন্ডাক্ট করব সেইটার মানে হচ্ছে টাইটেল কি। তো অ্যাডাপ্টেশন অফ shrimp কালচার in induced salinity is saline tolerance rice variety and alternative option। এখানে বলতেছে যে হচ্ছে যে আমাদের যেগুলা জায়গায় হচ্ছে চিংড়ি চিংড়ি চাষ হয়, চিংড়ি চাষ মনে হয় আপনারা জানেন যে লবণ পানিতে হয়, সেইখানে কি হচ্ছে স্যালাইন টলারেন্ট রাইস মানে হচ্ছে লবণ সহিষ্ণু ধানের ভ্যারাইটি যেটা, সেটা কি একটা অল্টারনেট অপশন কিনা, এইটা হচ্ছে আমাদের টাইটেল। তারপর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, এটা হচ্ছে তার নাম বা ডিটেলস, এখানে হচ্ছে যারা পেপারটাতে বা রিসার্চটা থাকবে তাদের নাম। তারপর কো অথর বা হচ্ছে যে আরেকজন কাজ করবে তার হচ্ছে নাম। তারপর হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন এন্ড কান্ট্রি, এটা হচ্ছে দিতে পারেন যে যদি কোনো আপনি ইনস্টিটিউশন অর্গানাইজেশন, এখানে অন্যান্য হইতে পারে যেমন ব্র্যাক হইতে পারে বা হচ্ছে আদার যেগুলো ফান্ড দিচ্ছে তারা একের অধিকও হইতে পারে। তারপর তারিখ, তারপর হচ্ছে অ্যামাউন্ট রিকোয়েস্টেড এন্ড ডিউরেশন অফ দ্য প্রজেক্ট, এইটা ইম্পর্টেন্ট, এইটা যত পসিবল কাছাকাছি গেলে ভালো হয়, যে 2 বছর চলবে প্রজেক্টটা, এত টাকা খরচ হবে এরকম। তারপর প্রজেক্ট সামারিতে আমরা হচ্ছে ডিটেলসে বলতে পারবো যে হচ্ছে কেন আমরা এরকম একটা মানে কাজ হাতে নিলাম বা হচ্ছে কেন আমরা এরকম মানে হইতেছে একটা কাজ করতে যাচ্ছি। এটা মোটামুটি ইন্ট্রোডাকশনের মতোই। তো হচ্ছে আমরা শুরুতে বলবো ব্যাকগ্রাউন্ড, যে এই করছি, এই আমার কাজ, এই উদ্দেশ্য, এই কাজ হয়েছে, সো আমরা এখন এই করতে চাচ্ছি, এরকম ব্যাপার। তারপর প্রজেক্ট ডিসকাশনে আরো ডিটেলস, এটা হচ্ছে একটা সামারি, এইটা হচ্ছে একদম ডেসক্রিপশন মানে একদম ডিটেলস, এই যে ব্যাকগ্রাউন্ড এটা, তারপর প্রবলেম স্টেটমেন্ট, কি প্রবলেম বা কোন ব্যাকগ্রাউন্ড বা কোন কনটেক্সট থেকে এই জিনিসটা আসছে, তারপর গোল, এই যে অবজেক্টিভ 1 অবজেক্টিভ 2 এরকম স্পেসিফিক করে, তারপর অবজেক্টিভের নিচে হচ্ছে এটা নিয়ে ডিসকাশন করা হয়েছে। তারপর রিসার্চ কোশ্চেন, রিসার্চ কোশ্চেন হচ্ছে অবশ্যই রিসার্চ কোশ্চেন অবজেক্টিভে ফুলফিল করবে বা হচ্ছে অবজেক্টিভের কাছাকাছি যাবে, এরকম ব্যাপার। তো এখন বলতে পারেন যে আমি এইগুলো হচ্ছে আগে থেকেই মানে হচ্ছে ঠিক করছি, এখন হচ্ছে আমি কিভাবে করব, এটা কি আমি হচ্ছে একদম মানে কাজ হাতে না নিয়েই বুঝবো, যতটুকু আমি বুঝবো ততটুকুই আমি হচ্ছে একটু আমার মানে হচ্ছে কাজে লিখে দিব। তারপর হচ্ছে হাইপোথিসিস, তো কি কি হাইপোথিসিস দেখতে পারি আমি, একটা হচ্ছে নো ইফেক্ট অন স্যালাইনিটি, has no effect on net revenue earned by rice farmers. NGO's awareness program has no effect on adaptation of science. তো আমার তিনটা হাইপোথিসিস আছে, এইগুলো একটু আমি চেক দিব। তারপর হচ্ছে মেথোডোলজি, কোন মেথডে করব এগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করব, এটা নিজের কাজের সময় নিজের মতো করে। তারপর ভ্যারিয়েবল কোনগুলো থাকবে, তারপর স্টাডি এরিয়া, স্টাডি এরিয়াতে সুন্দর করে একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে আমাদের এই কান্ট্রি এর এই রিজিয়নটাই, এই যে স্যালাইনিটি বা শ্রিম্প চাষ হয় এই জায়গাটাতে, তো হইতেছে এটা নিয়ে। তারপর রেজাল্ট, রেজাল্ট হচ্ছে পসিবল আউটকাম, আমি তো জানি না, আমি কাজ না করে আমি যদি রেজাল্ট বলে দিতে পারি তাহলে তো হইলো না, তো আমি একটু হইতেছে এস্টিমেট কি কি করব, কি রকম আসতে পারে, তারপর ওগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। তারপর পলিসি, জার্নাল পেপার, ন্যাশনাল পেপার, কনফারেন্স,
এইগুলা হচ্ছে আলটিমেট মানে হচ্ছে গোল। তো হচ্ছে এইগুলাতে হইতেছে আমরা করতে পারি, মানে হইতেছে মানে সাবমিট করতে পারি বা করতে পারি। তারপর হচ্ছে রিসার্চার স্কিল, তো রিসার্চার যারা আছে তাদেরকে হইতেছে এইখানে ইনক্লুড করা হয়েছে, যাদেরকে তাদের স্কিল এগুলা নিয়ে। তো হচ্ছে এইখানে একটা জিনিস যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টও একজন জিআইএস স্পেশালিস্ট অ্যাড করা হয়েছে এবং এর রোল নিয়েও হচ্ছে বলা হয়েছে, এন্ড হচ্ছে আদার থিং যেগুলো হচ্ছে দরকার বা রিলেটেড। তারপরে একটা হচ্ছে গ্যান চার্ট দিছে, গ্যান চার্টে এখানে টাইম লাইন দেওয়া আছে আর হচ্ছে মানে সবকিছু ডিটেলসে বলা আছে যে 2 বছরের মধ্যে 1 2 3 4 করে 24 মাস দেওয়া হয়েছে, কোন কোন কাজ হচ্ছে কোন সময়ে করা হবে এটা নিয়ে একটু বলা হয়েছে। দেন হচ্ছে রেফারেন্সেস, তো রেফারেন্সেস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই যে এতগুলো আমি হচ্ছে ডিসকাশন করছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছি, সেগুলো ঠিকঠাক মতো রেফারেন্স করা। তো ব্যাপারটা হইতেছে যে একটা পেপারের মানে একটা মিনি পেপার বলা যেতে পারে, যে আমি তো হইতেছে পেপারের অনেক কাজই করে ফেলতেছি। তো হচ্ছে আমি একটা মানে হচ্ছে বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে আমি পেপার যেহেতু লিখবই, পেপারে তো এই জিনিসগুলো আমি লিখবো, যেমন ইন্ট্রোডাকশন, তারপর রেশনাল বা হচ্ছে লিটারেচার রিভিউ, এমন ভাবে লেখার চেষ্টা করব যাতে হইতেছে মানে এটা একটু চুরি বুদ্ধি, যে হইতেছে ইন্ট্রোডাকশন প্লাস লিটারেচার রিভিউ, আর যদি পসিবল হয় মেথোডোলজিও লেখা ফেলতে। তো এটার ব্যাপারটা হচ্ছে কি, শুরুতে যদি আমি এই কাজগুলো করে ফেলি, তারপর আমার কাজ বাকি থাকে হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস বা হচ্ছে মানে কাজ চালানো, এবং হচ্ছে তারপর হইতেছে ডিসকাশন এন্ড কনক্লুশন। তো আমি পেপারের মেইন হচ্ছে 2টা বা 3টা পার্ট হচ্ছে এইখানে, মানে আমি যদি 90% তো কভার করে ফেলি তাহলে আমার কাজ সোজা হয়ে যায়। এখন আমার ব্যাপার হচ্ছে যে আমি একবার রিসার্চ প্রপোজাল লিখবো, সেটার সাথে আবার হচ্ছে আমার কাজের সময় আবার সেকেন্ড বার লিখবো, সেটার সাথে সামঞ্জস্য থাকবে কিনা, এবং হচ্ছে আমার কাজটা করতে হবে 2 বছর ধরে। তো হইতেছে আস্তে 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 জিনিসটা গোছায় ফেললে তো সুন্দর মতো পুরো জিনিসটা একটা সুন্দর আউটকামে আসে। আরো একটা আছে আমাদের হচ্ছে বিভিন্ন প্রজেক্ট আছে না, গভর্নমেন্ট এর প্রজেক্ট প্রপোজাল দেয়, সেটারও একটা মানে হইতেছে থাকতে পারে, যে এরকম হচ্ছে রিসার্চ করব, এটার হচ্ছে মানে ই তো এই যে এটাও একটা মানে হচ্ছে রিসার্চ বা স্টাডি প্রপোজালের। তারপর হচ্ছে স্যালিন সয়েলিটি, এটা নিয়ে এন ইম্প্যাক্ট ইন ল্যান্ড ইউজ লেভেল সাউথ কোস্টাল এরিয়া। তো সয়েল স্যালিনিটি হচ্ছে লবণাক্ততা এবং এটার ইম্প্যাক্ট অন ল্যান্ড ইউজ এবং লাইভলিহুড। এটা হচ্ছে মানে ল্যান্ড ইউজ বলতে বোঝায় যে একটা জমি কিভাবে ইউজ করা হয়, সেটা কি এগ্রিকালচার বা হচ্ছে পারপাস ইউজ করা হয় বা আবাসিক বা রেসিডেন্সিয়াল পারপাস ইউজ করা হয় নাকি এটা। আর জীবিকা তো জীবিকা, জীবিকা মানে হচ্ছে যে যেটা করে খায় সেটা। তো এটার ইম্প্যাক্টটা নিয়ে হচ্ছে কাজ করবে, এবং সেখানে হচ্ছে রিসার্চারের হচ্ছে ডিটেলস দেওয়া হয়েছে, তারপর অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, অ্যাটাচমেন্টের মধ্যে 5 নাম্বার অ্যাটাচমেন্ট হচ্ছে রিসার্চ প্রপোজাল। তো এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট 2, আচ্ছা হ্যাঁ সরি, 5 নাম্বার হচ্ছে নাম্বার আর অ্যাটাচমেন্ট 2 হচ্ছে রিসার্চ প্রপোজাল। তো এরপর রিসার্চ প্রপোজাল হচ্ছে এই যে টাইটেল, স্টেটমেন্ট অফ প্রবলেম, এইখানে কিছু সাইটেশন করছে, তারপর ওভারভিউ অফ লিটারেচার, এইখানে হচ্ছে লিটারেচার রিভিউ করছে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক একটা হচ্ছে মেথোডোলজি ফ্রেমওয়ার্ক দেখানোর চেষ্টা করছে, তারপর রিসার্চ কোশ্চেন, তারপর হচ্ছে একটু ডাটা কালেকশন এগুলার হচ্ছে নিয়ে ডিটেলস বলা হয়েছে, মেথোডোলজি একটু ডিটেলস বলা হয়েছে। এই যে হচ্ছে আমাদের টাইম বাজেটিং, এটা একটা করছে। আর হচ্ছে আরেকটা কি মানে হচ্ছে পসিবল আউটকাম বা এই জাতীয় একটা কিছু থাকতে পারে, আমি একটু দেখি। এটা হচ্ছে অর্গানাইজেশনাল, যে কি রকম হচ্ছে কি কি অর্গানাইজেশনে কারা কারা হচ্ছে ইনক্লুড হবে, বা হচ্ছে কস্ট এস্টিমেশন কত টাকা খরচ হবে, এই তো এগুলো তো হইতেছে মোটামুটি যে এরকম হচ্ছে একটা ইকুয়েশনের মাধ্যমে আমাদের আউটপুট আসতে পারে, বা এগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করতে। এই রিসার্চ প্রপোজাল হচ্ছে যে আমি হচ্ছে শুরু করব এবং হচ্ছে এবং কি কি আমি আগে মাথায় নিয়ে শুরু করতে পারি বা বলতে পারি, বা আগের রিসার্চ গুলো নিয়ে হচ্ছে মানে হইতেছে কি কি একটু ঘাটাইলেই হইতেছে মানে আমি বুঝে ফেলতে পারি যে হচ্ছে এর মাধ্যমে আমি হচ্ছে এই পসিবল আউটকামটা পাইতে পারি। তো এটা হচ্ছে আমার রিসার্চ প্রপোজালের শুরু মানে হচ্ছে ধাপ, যে একটা রিসার্চে আমাকে প্রথমে এটা কোনো একটা কমিটি বা কারো থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপর হচ্ছে কাজ শুরু করতে হইতে পারে। সেটা হচ্ছে আমার ডিগ্রির জন্য হয়তো বা একটা রিসার্চ কন্ডাক্ট করব, অথবা হচ্ছে কেউ ফান্ড করবে,
তো একটা সিনারিও বা কেস স্টাডি আমি করি। মনে করেন হচ্ছে ব্র্যাক হচ্ছে মার্কেটিং টুল নিয়ে হইতেছে মানে একটু প্রবলেম খাচ্ছে, বা হচ্ছে মনে করেন ব্র্যাকের কাজ কি, ব্র্যাক হচ্ছে বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে, যশোরের হচ্ছে থেকে বা জামালপুর শেরপুর এই জায়গা থেকে হইতেছে মানে কুটির শিল্প বা হচ্ছে যেগুলো হচ্ছে নকশিকাঁথা ধরি, এগুলো হইতেছে মানে গ্রামের গরিব বা হচ্ছে যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা খুবই প্রিভিলেজ না, তাদেরকে দিয়ে কুটির শিল্পর কাজগুলো করায়, নকশিকাঁথা বা এগুলো করায়। তারপর হচ্ছে আহ এগুলো মানে হচ্ছে ঢাকায় নিয়ে আসে। তো ঢাকায় ধানমন্ডিতে একটা মনে করেন হচ্ছে ব্র্যাকের আউটলেট আছে, আউটলেটে হচ্ছে মানে ব্র্যাক এটাকে ই করে এবং হচ্ছে এটা মানে অনেক বেশি দামে হচ্ছে তারা বেচে। এখন আমার একটা থার্ড পার্টি বা মানে নিউট্রাল মানে আমার একটা ই থাকতে পারে, বা আমার হচ্ছে একটা প্রজেক্ট থাকতে পারে এরকম যে আমি দেখবো যে ব্র্যাক কি আসলেই মানে শ্রমিক এক্সপ্লয়টেশন করতেছে কিনা, বা হচ্ছে শ্রমিক এক্সপ্লয়টেশন শ্রমিক শোষণ করতেছে কিনা, বা হচ্ছে ব্র্যাক এই পুরো প্রসেসে তারা হচ্ছে ন্যায্যতা বা জাস্টিস রাখতেছে কিনা। এখন ব্যাপারটা হইতেছে দেখা যাবে যে ব্র্যাক একটা নকশিকাঁথা কিনে হচ্ছে 200 টাকায়, সেটা হচ্ছে বেচা হচ্ছে 2000 টাকায়। এখন এটা তো হইতেছে তারা বলবে যে আমরা ব্র্যান্ডিং করতেছি, আমরা হচ্ছে একটা মানে দেশি শিল্পকে বাঁচাচ্ছি, এখানে তো আমাদের বেশি টাকা লাগবে। ব্যাপারটা এরকম না, অনেক কিছু রুলস রেগুলেশন আছে। তো আমরা একটা রিসার্চ করব যে ব্র্যাক হচ্ছে মানে ঠিকঠাক মতো কি কাজগুলো করতেছে কিনা। এর জন্য আমাকে একটা মানে হচ্ছে অ্যাপ্রুভাল নিতে হইতে পারে বা প্রপোজাল নিতে হইতে পারে। এটা কাইন্ড অফ অডিটিং টাইপের একটা রিসার্চ, বাট একটু ডিফারেন্ট। তো আমরা হচ্ছে মেথোডোলজি দিয়ে দেখতে পারি যে না ব্র্যাক ঠিকঠাক মতো করতেছে অথবা করতেছে না। আরো একটা উদাহরণ হইলো ওই যে শুরুতে আমি বললাম যে হচ্ছে অ্যাক্সিডেন্ট রিসার্চ করব, যে হইতেছে অ্যাক্সিডেন্ট বাড়তেছে কি কমতেছে না। আবার অনেক সময় হচ্ছে আহ আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় যেগুলো আছে সড়ক ও জনপথ সরকারি মন্ত্রণালয় থেকে অ্যাক্সিডেন্টের রিসার্চ গুলার কারণ হচ্ছে ই করে, বা অনেক সময় হচ্ছে রিসার্চ প্রপোজাল হচ্ছে সরকারি অনেকগুলা ডিভিশন বা প্ল্যানিং ডিভিশন হচ্ছে মানে রিসার্চ প্রপোজাল আহ্বান করে যে হচ্ছে এরকম 2 বছরে এটা আমাদের এরকম হচ্ছে একটা টপিকে বা এরকম একটা রিসার্চ করতে হবে, সেটার জন্য হচ্ছে রিসার্চ প্রপোজাল হচ্ছে ই করতে। তো তখন হচ্ছে এগুলো এরকম একটা বানায় আপলোড করতে হয়। বা হইতেছে অনেকে হচ্ছে ডিগ্রির জন্য, সেটা হচ্ছে পিএইচডি হইতে পারে, এমএসসি হইতে পারে, বিএসসি হইতে পারে, তাদের হচ্ছে মানে রিসার্চ প্রপোজালটা লাগে এই কারণে যে হচ্ছে মানে ওদের কমিটি থাকে যারা অ্যাপ্রুভাল দেয়, দেওয়ার পরে হচ্ছে আমরা একটা ফান্ড বা একটা সময় পাই, সেই সময় বা ফান্ড অনুযায়ী আমরা হচ্ছে এই রিসার্চটা কন্ডাক্ট করি। তো মজার ব্যাপার হচ্ছে যে যদি আমি আগে থেকেই জেনে থাকি যে আমি কি নিয়ে রিসার্চ করব বা হচ্ছে কি নিয়ে রিসার্চ করতে যাচ্ছি, তাহলে তো হচ্ছে আমি অনেক কিছুই বলে দিতে পারি। কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা কি আপনার মনে হয় যে আছে, যে আমি যেটা রিসার্চ প্রপোজালের এক্সপেক্টেড আউটকামে রাখছি সেটাই আসতে হবে? কি মনে হয় যে আমার স্পেসিফিক আমি রিসার্চ আউটকামে যেটা রাখছি সেটাই আসতে হবে, বা মেথোডোলজি আমি যেটা রাখছি সেইভাবেই করতে হবে, না পরে আমি চেঞ্জ করতে পারবো রিসার্চের সময়? কারো কোনো আইডিয়া? চেঞ্জ করতে পারবো মনে হয়। আচ্ছা, রিসার্চ প্রপোজালের সময় যেটা আমি মেথোডোলজি দিছি বা রেজাল্ট যেটা আসে সেটা মানে এইখানকার রেজাল্টের থেকে এক্সপেক্টেড আউটকাম থেকে আলাদা আসতে পারে, তাই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে আপাতত রিসার্চ মানে প্রপোজালের কনসেপ্ট। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন নিব, তারপর আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টে চলে যাব। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, আমি মনে করতেছি যে নাই। তাহলে আমি হচ্ছে একটু ইন্ট্রোডাকশন পার্টে চলে যাই। তো মানে একটা রিসার্চ পেপারে কি কি পার্ট থাকে আমি যদি হচ্ছে একটু আইডিয়া করি। প্রথমে থাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন মজার ব্যাপার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিসার্চ পেপারে সবার শুরুতে থাকলেও লিখতে হয় সবার লাস্টে। তো সবার লাস্টে কেন? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কাইন্ড অফ এক প্রকার হচ্ছে পুরো রিসার্চের পেপারের সামারি।
এক প্রকার আর কি, মানে খুবই শর্ট করে আমি হচ্ছে আমার রিসার্চ সম্পর্কে একটা আইডিয়া দিই, যে হচ্ছে এই হচ্ছে আমার রিসার্চ, এই আইডিয়াটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমি হচ্ছে শুরুতে একটু ধাঁচ দিয়ে দেই যে আমার রিসার্চটা হচ্ছে এরকম, এই এই নিয়ে কাজ করবে, এই আমার উদ্দেশ্য, এই হচ্ছে আমার লিমিটেশন, এই হচ্ছে আমার হচ্ছে নেসেসিটি বা রিসার্চ গ্যাপ, এইটা আমি ফুলফিল করব এরকম। তারপর লিটারেচার রিভিউ হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ারের কাজগুলো বা আগের কাজগুলো কি আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দেয়, যে হচ্ছে আমি আমার এই কাজ আগে হইছে, তারপর ভবিষ্যতে এরকম কাজ হবে। তো আপনারা বলবেন যে হইতেছে ভাই আমি ইন্ট্রোডাকশনে হচ্ছে যদি লেখা ফেলাই তারপর আবার লিটারেচার রিভিউ, কেউ যদি চায় আপনি ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ একবারেও লিখে ফেলতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি নাই যে হইতেছে আপনাকে আলাদা আলাদা করেই লিখতে হবে বা এরকম কিছু। তো হচ্ছে আমি হচ্ছে একটু ফাঁকি দিছিলাম, এই হচ্ছে আমার দুইবার আলাদা করে লেখার কোনো ইচ্ছা ছিল না, কিছুই না। তো আমি একটা আমার পেপারে কি করছি, ইন্ট্রোডাকশনে একদম সুন্দর মতো লিটারেচার রিভিউ ঢুকাই দিয়া ঢিলা ঢুলা ঢুকাই দিয়া তারপর আসছি হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড মেথড, মানে এটা মেথোডোলজি। সো হচ্ছে আমার লিটারেচার রিভিউ আর হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট পুরোটাই মানে এক চ্যাপ্টারে লেখা, কেউ আলাদা করে লিখতে হয় এবং বা কেউ হচ্ছে একই সাথেই লিখতে পারে। তো আমার স্ক্রিন কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আশিক? আশিক? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হইতেছে এবার এবার আমি একটু স্ক্রিনটা পাল্টাবো, ঠিক আছে? আশিক এবার একটু বইলো যে আমার দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ। তো হইতেছে আমি হচ্ছে এখানে আমার প্রথম পার্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সবার শেষে লিখবো। ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ আলাদা চ্যাপ্টারে লিখতে পারি, একই চ্যাপ্টারে লিখতে পারি। এখন আপনাদের কি মনে হয় যে ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ একসাথে লিখলে সুবিধা না আলাদা ভাবে লিখলে সুবিধা? মানে আমার আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমার দুইটা আলাদা লিখতে প্যারা লাগে, তাই একসাথে লিখি। এখন আপনাদের কি মনে হয় যে দুইটা একসাথে লেখা উচিত না আলাদা ভাবে লেখা উচিত? মানে আপনি আমার আমার জায়গায় হলে কি করতেন বা এটা কি বুঝার কোনো আইডিয়া আছে? সবাই কি ঠিক করে রাখছে যে আজকে আমি কোনো কথাই বলবো না? হ্যাঁ, আলাদা আলাদা লিখলেই ভালো। হ্যাঁ, যদি হচ্ছে দেখা যায় যে হচ্ছে দুইটা হচ্ছে খুবই বড় হয়ে যাবে বা হচ্ছে খুবই ডিটেলসে লিখতে হবে, তখন মানে হচ্ছে আলাদা লিখলে ভালো। তারপর মেথোডোলজি, কি মেথডে মানে আমি কাজগুলো করব বা অ্যানালাইসিস চালাবো বা হচ্ছে মানে কিভাবে আমি করব সেটা। তো এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে ডিটেলসে ক্লাস আসবে। তো তাও আমি একটু হালকা করে বলে দিয়ে যাচ্ছি যাতে আইডিয়া থাকে। ফাইন্ডিংস হচ্ছে আমি অ্যানালাইসিসটা করার পরে বা হচ্ছে আমি আমার কাজ করার পরে কি কি হচ্ছে রেজাল্ট আসছে বা এটা। তারপর ডিসকাশন হচ্ছে ডিসকাশন আমি করতে পারি আমার হচ্ছে এরকম মানে রেজাল্ট আসছে, এই রেজাল্ট থেকে আমি এই ইন্টারপ্রেট করতে পারি, এরকম প্রিভিয়াস কাজগুলো এরকম রেজাল্ট আসছিল, এটার সাথে এরকম ভাবে অ্যালাইন করে, অথবা হচ্ছে এরকম এটার পার্থক্য, এরকম আমি করতে পারি। কনক্লুশনে লিখবো আমার অবজেক্টিভ ফুলফিল হয়েছে, ভবিষ্যতে এগুলা কাজ করা যায়, এই লিমিটেশন হয়েছে, এরকম কথাবার্তা। তো আজকে আমার হচ্ছে ইস্যু হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন হচ্ছে একটা রিসার্চের একদম প্রথম ধাপ, মানে হইতেছে একদম শুরুতে যেভাবে করে করা হয় সেটা। তো আমি হইতেছে ইন্ট্রোডাকশনে যে জিনিসগুলো হইতেছে আমি শুরুতে করব, সেট করব। প্রথম কথা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডে যদি লিখি, ওয়ার্ডে সেট করতে হবে আমার রেফারেন্সিং সফটওয়্যার, যেটাতে আমি হচ্ছে রেফারেন্স করব। তারপর হচ্ছে আমার এখন এইখানে শুরুতে যে জিনিসগুলো হচ্ছে করা লাগবে, যে আমি এটা কেন লিখতেছি বা এটা কি বা কেন বা এটা কিভাবে হইতেছে, মানে এটা আমি কাজ করব বা হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, তো পারপাস। তো একটা রিসার্চের আমি হচ্ছে শুরুতে প্রস্তাব দিব যে ভাই এরকম হচ্ছে আমি একটা কাজ করব, এইটা হচ্ছে মানে এইভাবে হইতেছে একটা স্ট্রং, যদি আমি পারপাস এস্টাবলিশ করতে পারি তাইলে হইতেছে মানে আমার হচ্ছে রিডার্স এর অ্যাটেনশন হচ্ছে নিয়ে নেওয়া যাবে। তো প্রথমেই আমি কি হচ্ছে খুব ডেপথে বলবো না, একদমই না। আমি শুরুতে এরকম বলবো যে আমি এই কাজ করতেছি এই কারণে হচ্ছে। তো প্রথমে হচ্ছে আমি প্রবলেম স্টেটমেন্ট করব, তারপর হচ্ছে রিসার্চ কোশ্চেন, তারপর হচ্ছে অবজেক্টিভ, এই জিনিসগুলো আমি রাখতে পারি।
তো এগুলো সবকিছুর একটা গোছানো প্রসেস আছে যেটা আমি দেখাবো। তো শুরুতে হচ্ছে আমি বলবো যে লিটারেচার রিভিউ থেকে ইন্ট্রোডাকশন কিভাবে ভ্যারি করে। তো হইতেছে লিটারেচার রিভিউ কি করে, লিটারেচার রিভিউ করে হচ্ছে এই এক্সিস্টিং যে রিসার্চ গুলো আছে সেগুলো অনেক ডিটেলসে তারপর সামারাইজ করে, তারপর হচ্ছে বলে যে এরকম হচ্ছে কাজগুলো হইছে, তারপর মানে হচ্ছে এটা একটু অর্গানাইজ করে করে হচ্ছে তারপর বলে যে এইগুলার বাইরে আমি এই গ্যাপ আছে, এই গ্যাপটা ফুলফিল করবে এই রিসার্চ। আর হচ্ছে ইন্ট্রোডাকশন কি কি বলে, ইন্ট্রোডাকশন হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট করে, তারপর রিসার্চ কোশ্চেন স্টেটমেন্ট করে, তারপর রিসার্চের পারপাস, অবজেক্টিভ, হাইপোথিসিস এগুলো নিয়ে বলে। এখন কথা হচ্ছে যে একটা রিসার্চে কি এগুলো সব আমি ইনক্লুড করব? মনে করেন হচ্ছে রিসার্চ কোশ্চেন, পারপাস, অবজেক্টিভ, হাইপোথিসিস যা যা বললাম, কথা হচ্ছে যে না, আমি রিসার্চে ইন্ট্রোডাকশনের যতটুকু আমার লিখতে হবে রিসার্চের ততটুকু আমি লিখবো। বা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে যে আমাকে স্পেসিফিক হইতে হবে, কোনো কনফিউজিং ব্যাপার স্যাপার থাকা যাবে না। তারপর হচ্ছে খুবই মানে হচ্ছে আজে বাজে কথা লেখা যাবে না, একদম ঠিক ঠিক পয়েন্ট টু পয়েন্ট করে সুন্দর মতো গোছাইতে হবে। এখন এখানে একটা ব্যাপার আছে যে স্টোরি টেলিং। স্টোরি টেলিং এর ব্যাপারটা জানেন যে আমরা অনেক সুন্দর করে একটা গল্প আকারে আমরা অনেক কিছুই প্রেজেন্টেশন করতে পারি। এখন কথা হইতেছে যে এটা হচ্ছে একাডেমিক রাইটিং, খুবই ফর্মাল রাইটিং, এখানে তো আর স্টোরি টেলিং এর মতো লেখা যায় না। বাট যে জিনিসটা করতে হবে যে আমাদের কনটেক্সট বাই কনটেক্সট বা কোনটার পরে কোনটা কেন আসতেছে এটাই একটু হচ্ছে মানে ঠিক রাখতে হবে। আমি একটু কথা রিপিট করছি, একটু খেয়াল করবেন, কারণ মনে হয় মাইক অন হয়েছে। মালিক আবু আপনার হচ্ছে স্পিকার অন করা, কি বলে মাইক্রোফোন অন করা। আচ্ছা, এখান থেকে মনে হয় আমি মিউট করতে পারি কি না এখান থেকে? আচ্ছা, মিউট করছি, ঠিক আছে। আচ্ছা, তো হইতেছে কনটেক্সট বাই কনটেক্সট আপনাকে লিখতে হবে। এইখানে ব্যাপারটা হচ্ছে অনেকটা স্টোরি টেলিং এর মতোই, যে আমি কেন বলতেছি, কিভাবে বলতেছি, এই কারণে এটা হচ্ছে, এটার পরে এটা হবে, তো আমি হচ্ছে এই উদ্দেশ্যে আমি হচ্ছে কি করতেছি, আর এই গ্যাপটা আছে, এই গ্যাপটা আমার রিসার্চটা ফুলফিল করবে এবং এইটা হচ্ছে আমার রিসার্চের ইউনিক কাজ, বা হচ্ছে এইভাবে করে আমাকে বলতে হবে। তো কেউ একজন আমার ভলেন্টিয়ার লাগবে যে হইতেছে নিজের মতো করে একটু গোছায়া বলবে। কেউ কি একটু ভলেন্টিয়ার হবেন? এই প্রাঞ্জল, প্রাঞ্জল আনমিউট কর। আচ্ছা, ও মেবি নাই, তাহলে আরিফ আপু। জি ভাইয়া। আচ্ছা, আপনি তো এর আগে মানে হচ্ছে এই টপিক নিয়ে আইডিয়া আছে, আপনার কাজ হচ্ছে কনটেক্সট বাই কনটেক্সট আমাকে একটা ইন্ট্রোডাকশন লেখা মানে বলে দেন যে হচ্ছে আপনি এরকম একটা কাজ করতে চান, আমার ইন্ট্রোডাকশনটা এরকম হতে পারে, রিসার্চ কোশ্চেন এরকম হতে পারে, হাইপোথিসিস এরকম হতে পারে, বা অবজেক্টিভ এরকম হতে পারে। একটা যে কোনো টপিক নিয়ে একটু বলেন। মানে কি কি ডিটেলসে বলবো বা মানে কি প্রসেসটা বলবো? হ্যাঁ, একটা ইন্ট্রোডাকশন কিভাবে আপনি ই করবেন এইটা, আহ, যে কোনো হঠাৎ করে আচ্ছা, আমি যদি মানে অ্যালোভেরার মেডিসিনাল ইফেক্ট নিয়ে কথা বলতে চাই, তাহলে প্রথমে সেটা নিয়ে আমি গুছাই বলতে পারতেছি না। মানে সেটা নিয়ে প্রথমে ইন্ট্রোডাকশনে বলবো যে এটা মানে কি বলে সায়েন্টিফিক নেম, দেন হচ্ছে আমি এটা নিয়ে কেন কাজ করতে চাই বা এটার ইফেক্টটা কেমন আসবে সেটা বলবো ইন্ট্রোডাকশনে, বা আমার মূল টাস্কটা কি ছিল। তারপরে হচ্ছে এরপরে কি ছিল, লিটারেচার রিভিউ আই থিঙ্ক। না না না, আপনি হচ্ছে মানে কি কি রিসার্চ কোশ্চেন কিভাবে সাজাবেন এটা। আমি কোয়েশ্চেনটা বুঝিনি আসলে। মনে করেন আপনি হচ্ছে একটা রিসার্চের ইন্ট্রোডাকশন লিখবেন, আপনি একটা হ্যাঁ হ্যাঁ টপিক নিলেন যে আমি এই টপিকে রিসার্চের ইন্ট্রোডাকশন লিখব, আপনি হ্যাঁ। কিভাবে হচ্ছে জিনিসটা সাজাবেন এটা। আমি যেটা বলছি সেটা কি ঠিক হয়নি? মানে একটা ঠিক মেডিসিন, আছে, ঠিক আছে। মানে আমি ওটা নিয়ে বলবো যে অ্যালোভেরা মেডিসিনাল এফেক্ট নিয়ে কাজ করতেছি। প্রথমে ওটার ব্যাপারে মানে এটা কোথায় পাওয়া যায় বা এটা আমি কোথা থেকে কালেক্ট করছি এই ধরনের হ্যাঁ, কিছু একটা এরকম লিখতে করে পারি। আর কি বলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এটা নিয়ে আমি কেন কাজ করতে চাচ্ছি বা এটা নিয়ে কারা আগে কাজ করছে ওরকম কিছু একটা দিতে পারি ছোট করে, জাস্ট ওখানে তো বিস্তারিত লিখতে পারবো না।
জাস্ট কারা কাজ করছে বা আমি এটা নিয়ে কেন কাজ করতে চাচ্ছি এটার ভ্যালিড রিজন হয়তো দিতে পারি। দেন আমি কাজ করে কি একটা ফাইন্ডিং মানে ছোট করে একটা দিলাম যে এই ফাইন্ডিংটা আমি পাইলাম, ব্যাস এতটুকু আই থিঙ্ক। আর তো মাথায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আপনার রিসার্চ কোশ্চেনটা বা হাইপোথিসিসটা একটু বলেন, বা অবজেক্টিভ, যে কোনো একটা বললেই হবে। হাইপোথেসিস বা অবজেক্টিভ, মেডিসিনাল এফেক্ট নিয়ে বললাম না। আচ্ছা, আপনি হাইপোথেসিসটা তো বলতে হাইপোথিসিস পারতেছি। বলে ফেলেন তাহলে। হাইপোথেসিসটা আসলে মনে পড়তেছে না যে কি ছিল এটা। হাইপোথিসিস অ্যাসাম্পশনের উপর মানে ছিল। হচ্ছে যেটা আপনি হচ্ছে মানে ই করতেছেন, যে দেখতেছেন যে হ্যাঁ এটা ইফেক্টিভ অথবা ইফেক্টিভ না, এরকম। মনে পড়তেছে না, বাট একটা ছিল কি অবজেক্টিভ। হ্যাঁ মেডিসিনাল অবজেক্টিভ এফেক্ট হলে হচ্ছে। মানে এটা মানব দেহের জন্য কতটুকু কার্যকরী এরকম বিষয়গুলো লিখবো, এই আচ্ছা ধরনের আচ্ছা ডিটেলসে বলতে পারতেছি না আসলে। আচ্ছা ঠিক আছে, এতটুকু হলেই হবে। তো তারপর আমি যেটা করলাম যে হচ্ছে ইন্ট্রোডাকশন কি হচ্ছে ডিসিপ্লিন বাই ভ্যারি করে, অবশ্যই ভ্যারি করে। যারা হচ্ছে বিজনেসে তারা হচ্ছে এক ধরনের ভাবে হচ্ছে করে, আর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ তারা একভাবে করে, মেডিসিন বা ক্লিনিক্যাল রিসার্চ আরেক রকম, হিউম্যানিটিস এর আরেক রকম। তো এটা তো একটা মানে হাউ টু রাইট এ গুড ইন্ট্রোডাকশন স্ট্রাকচার, একটা স্ট্রাকচার কিভাবে থাকে। তো একটা টেরিটরি, তারপর একটা নিশ, তারপর হচ্ছে ওই নিশটাকে অকুপাই করা, এরকম। তো আমি এইটার হচ্ছে স্যাম্পল দেখাবো না, এটা আমি রিডিং এর জন্য দিয়ে দিব, বাট হচ্ছে আমি পরের ইসে চলে যাব। আচ্ছা ওকে, এইটা নিয়ে একটু কথা বলবো আমি, বাকি সবগুলো রিডিং এ আমি দিয়ে দিব। তো ইন্ট্রোডাকশন পার্ট হচ্ছে একটা পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেখানে হচ্ছে আমি মানে কি কি করব বা হচ্ছে কিভাবে করব সেটার একটাই আছে, ওপেনিং স্টেটমেন্ট, ব্যাকগ্রাউন্ড বা কি টার্মস, তারপর হচ্ছে থিসিস, পারপাস। তো প্রথমে আমি এমন একটা মানে হচ্ছে প্রবলেম বা জিনিস নিয়ে কথা বলবো যেটা হইতেছে আমাকে মানে অ্যাটেনশন দিবে, বা হচ্ছে মনে হবে যে না এই জিনিসটার একটা ইম্পর্টেন্ট টপিক আছে, যেটা নিয়ে হচ্ছে আমাকে করা যেতে পারে, কাজ করা যেতে পারে। তারপর হচ্ছে আমি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে ইনফরমেশন দিব। তারপর হচ্ছে আমি হচ্ছে দেখাবো বা আমার অবজেক্টিভ বলবো। অবজেক্টিভের পরে আমার হচ্ছে মানে হাইপোথিসিস বা এইগুলো করব। তারপর হচ্ছে আমার সিগনিফিকেন্স আমি হচ্ছে দেখাবো যে এই কারণে আমার পেপারটা গুরুত্বপূর্ণ, আর হচ্ছে এই পেপারটার মাধ্যমে আমি এই জিনিসগুলো হচ্ছে মানে কমপ্লিট করতে পারবো। তারপর হচ্ছে আমি হইতেছে পেপারের স্ট্রাকচারটা বলে দিতে পারি যে আমার এই পেপারটা এইভাবে স্ট্রাকচারড হবে। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে একটা সুন্দর স্লাইড, ঠিক আছে, এখানে 3 স্টেটে হচ্ছে মানে বলা হয়েছে যে আমরা রিসার্চ পেপারটা কন্টাক্ট করব বা হচ্ছে কাজটা করব। প্রথম কাজ হচ্ছে একটা প্ল্যান করা, দেন হচ্ছে লেখা, দেন এডিট করা, ঠিক আছে। তো একটা প্ল্যান যে হইতেছে আমি কি কি করতেছি, আমার কন্ট্রিবিউশন কি, আর প্রবলেমটা কি সলভ করতেছি, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে আমি হচ্ছে একটা প্রবলেম ধরি, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, যেটা হইতেছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জে আমি দেখব যে ওজোন স্তর কিভাবে ক্ষতি হচ্ছে। তো আমার প্রথম কাজ হচ্ছে যে আমি দেখব যে ওজোন স্তর কিভাবে ক্ষতি হচ্ছে বা কেন হচ্ছে, তারপর হচ্ছে আমি এটার সলিউশন বা কিভাবে হচ্ছে করব এটা দেখতে পারি।
তো আমি হচ্ছে ডিটেলস একটা প্ল্যান করব যে হচ্ছে কিভাবে হচ্ছে মানে আমি কাজগুলো করব বা এগুলো। তারপর হচ্ছে এক্সপ্যান্ড করব এটাকে, যে হচ্ছে স্টেট অফ দ্য আর্ট, তারপর ফ্লো ইন দ্য স্টেট অফ দ্য আর্ট, তারপর হচ্ছে আইডিয়া সলিউশন, তারপর প্রুফ। তো তারপর হচ্ছে আরো এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড মানে হচ্ছে ডিটেলস আমি যত হচ্ছে এটাকে হচ্ছে ব্রেকডাউন করতে পারবো তত আমার জন্য ভালো। তো এই কারণে হইতেছে একটা জিনিস আমি বলতেছি যে এটা হচ্ছে ক্রিয়েটিভ প্রসেস, এবং এটাকে আমাকে স্টোরি টেলিং এর ব্যাপারে হচ্ছে মানে হচ্ছে আমার মাথায় রাখতে হবে। তো এখন আমি কিছু পয়েন্ট গুলো হইতেছে আমি বলবো, সেইগুলো হইতেছে যে একটা রিসার্চের অবজেক্টিভ এবং রিসার্চ কোশ্চেন কিরকম হইতে পারে, এটা নিয়ে আমি এখন একটু কথা বলবো। তো একটা রিসার্চ কোশ্চেন আর হচ্ছে অবজেক্টিভ একদম একই টাইপের হইতে পারে, বা হচ্ছে একটার হচ্ছে মানে অবজেক্টিভ ফুলফিল করার জন্য আমার কোশ্চেন গুলো অ্যারাইজ করে। তো হইতেছে যেটা আমি বললাম যে হইতেছে যে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে কথা বলবো। এনভায়রনমেন্ট পলিউশনে হচ্ছে আমি যদি যে কোশ্চেন গুলো অ্যারাইজ করি সেগুলো আমি সলভ হচ্ছে আমি পাচ্ছি কিনা এরকম হতেছে ব্যাপারটা। তো একটা এক্সাম্পল দেই, মাইক্রো ক্রেডিট। এখন হচ্ছে আমার রিসার্চ কোশ্চেন হচ্ছে যে মাইক্রো ক্রেডিট কি আসলেই হচ্ছে গরিবদের হচ্ছে মানে জন্য হেল্পফুল হচ্ছে কিনা। তো আমার অবজেক্টিভ কি, যে দেখা ইফিসিয়েন্সি অফ মাইক্রো ক্রেডিট। তো ব্যাপারটা এরকম যে আমি হচ্ছে একটা জিনিস কোশ্চেন করব, দেন হচ্ছে সেটাকে আমি মানে আমার পেপারের অবজেক্টিভ হিসাবে করব। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে একটা মানে মাইক্রো ক্রেডিট বা হচ্ছে এই জিনিসটা কি গরিবদের আরো গরিব করে দিচ্ছে, নাকি হইতেছে তাদেরকে হইতেছে মানে ইকোনমিক্যালি ইমপ্রুভ করতেছে এরকম। তো একটা আমি হচ্ছে মানে পেপারের হচ্ছে একটু মানে স্ট্রাকচার ব্রেকডাউন করব, করার পরে হইতেছে মানে আপনাদের আশা করি আইডিয়া হবে, একটু বোরিং হবে যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ডে জিনিসগুলো একটু লিখে দেখাবো। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে একটু বলবেন? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। ওকে, এখন আমি যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে করব, একটা ইন্ট্রোডাকশনে দেখি অনেক মানে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে লেখা। দেখা যাচ্ছে, হ্যাঁ একটু বন্ধ করে দেন, তারপরে হ্যাঁ, জুম করা লাগতেছে। একটু বড় করি, একটু বোরিং হবে আমি আগেই বলে রাখতেছি। তো হচ্ছে মনে করেন আমি কাজ করব কি নিয়ে, কেউ একজন একটু টপিক দেন। ভাই ক্লাইমেট চেঞ্জ, একটু স্পেসিফিক টপিক দেন যাতে হচ্ছে মানে ওজোন লেয়ারের কার্বন ডাই অক্সাইডটা মানে কতটুকু এফেক্টফুল, এরকম কিছু। একটু ইজি টপিক দেন, এখানে অনেক মানে ইজি অন্যান্য টপিক। ব্যাকগ্রাউন্ডের, তো ইজি টপিক মানে খুবই ইজি, এটা সবাই বুঝবে এক্সাম্পল। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার হচ্ছে যে টেম্পারেচারের রেঞ্জ হইতেছে বা অনেক কি বলে যে গরমের দিনে অনেক গরম, আবার হচ্ছে শীতের সময় অনেক শীত, এটা নিয়ে করা যেতে পারে। যাক, এই ওজন বানান কি? হ্যাঁ, OZONE, আই থিঙ্ক এটাই। আচ্ছা, ওজন লেয়ার বুঝে নিব। ওকে, দেখি। আচ্ছা, এরা প্রথমে বলতেছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখতে, এরকম হচ্ছে ভাবে লিখতে, দেন হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, তারপর হচ্ছে রিসার্চ গ্যাপ,
তো প্রবলেম স্টেটমেন্ট যে কেন হইতেছে, ওজোন লেয়ার একটা গ্লোবাল কনসার্ন হইতেছে, তারপর হচ্ছে কিভাবে মানে ক্লাইমেট চেঞ্জ এবং ইকোসিস্টেমে এফেক্ট করতেছে, তারপর হচ্ছে সায়েন্টিফিক ডিবেট যে হচ্ছে ওজোন লেয়ার কিভাবে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হইতেছে বা গ্রিন হাউস ইফেক্ট, রিসার্চ গ্যাপ, অবজেক্টিভ, সিগনিফিকেন্স। তো আমি আর একটু ডিটেলস বলবো। আর একটু ডিটেল অ্যাড করতে বলবো, দেখি কিভাবে করে। আমার ধারণা লিমিটেশন বলতে পারে, স্কোপ তো বলছে না, সিগনিফিকেন্ট স্কোপ বলতে পারে, আর আর কি আর না, হাইপোথেসিস কি বলবে না, বলবে না, দেখি কি বলে। অবজেক্টিভ, রিসার্চ গ্যাপ, প্রবলেম স্টেটমেন্ট সেম বলছে, এইটা না, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এরকম না, এগুলো এগুলো অ্যাড করা যায়, বাট হচ্ছে এটা আমি হচ্ছে ই করতে চাচ্ছি না। আমি আরেকটু হইতেছে ই করে বলি। এইবার একটু ভালো হবে। ব্যাকগ্রাউন্ড, প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ গ্যাপ, হইতেছে অবজেক্টিভ অফ দ্য স্টাডি, এতটুকু পর্যন্ত ঠিক আছে। সিগনিফিকেন্সও ঠিক আছে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, আচ্ছা আমরা দিলাম থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কিছু লিখলাম, মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচও লিখলাম। হোয়াটস নিউ ইন দ্য স্টাডি, এইটা একটা ইম্পর্টেন্ট লিমিটেশন। তো হইতেছে এখন আমার কাজ কি, আমার কাজ হইতেছে স্ট্রাকচার অফ দ্য পেপার। তো আমাকে 10টা পয়েন্ট দিছে, ঠিক আছে। এখন আমার কাজ হইতেছে যে এই 10টা পয়েন্ট আমার কপি পেস্ট করে চ্যাট জিপিটি থেকে আমি হইতেছে একটু এডিট করে, দেন হচ্ছে আমার আরেকজন ভলেন্টিয়ার লাগবে, যে হইতেছে এই 10টা পয়েন্টের মধ্যে একটু এডিট করার পরে সে আমাকে অন্য একটা টপিকে ইন্ট্রোডাকশন নিয়ে হচ্ছে আইডিয়া দিবে বা মানে ই করবে। তো এখানে ভলেন্টিয়ার কে হবে? প্রাঞ্জল আছিস? ব্রাদার বলেন। একটু ভলেন্টিয়ারি করা লাগবে। হ্যাঁ ব্রাদার বলেন। একটা মনে মনে টপিক সিলেকশন কর, আমি হইতেছে কিছু পয়েন্ট আউট করে দিব, ওই পয়েন্টগুলো ওই টপিকের হচ্ছে কিরকম হওয়া উচিত বা ই করা, এটা একটু ডিটেলসে বলা লাগবে, ঠিক আছে? ক্লিয়ার এটা? ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমি ইন্ট্রোডাকশনে একটু গোছায় দিচ্ছি। আমি এগুলো চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি, তারপর হচ্ছে একটু গোছায় দিচ্ছি। তুই মনে মনে একটা টপিক গোছায় ফেল যে এই টপিকে হচ্ছে ই করবি।
আচ্ছা প্রাঞ্জল, প্রাঞ্জল হ্যাঁ জি ভাই। মিটিং যদি শেষ হয়ে যায়, মানে 7 মিনিট আছে, তাহলে আমি আরেকটা লিংক দিব, তো সবাই সেটাতে ঢুকবেন। ঠিক আছে প্রাঞ্জল, তোর কাজ হইতেছে সিম্পল। আমি হইতেছে একটা সিরিয়াল ওয়াইজ করে দিছি, তোর একটা হচ্ছে মানে ইন্ট্রোডাকশন থেকে একটা টপিক নিয়ে এই 10টা পয়েন্ট কি কি হইতে পারে তার হচ্ছে একটা আইডিয়া নেওয়া। ঠিক আছে, কোনো হচ্ছে যদি মনে হয় যে আইডিয়া ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দেবো। আর আর কেউ কি ভলেন্টিয়ার হইতে চান? আরিফ আপু? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, প্রাঞ্জল শুরুতে, তারপর আমি। তো পরের মিটিং এ আপনাকে আমি হচ্ছে এটা দিব, তারপর মারিয়া যাবে। তো আপনি যদি করতে চান করতে পারেন। তো প্রাঞ্জল শুরু করো। আচ্ছা, আমাদের বেটার ট্রান্সপোর্টেশনের জন্য মেট্রো রেলের মতো হচ্ছে এক্সপেন্সিভ প্রজেক্ট বেশি এফিশিয়েন্ট, নাকি হচ্ছে দেখা যায় সার্কুলার বাস বা হচ্ছে রেগুলার বাস শাটল সার্ভিসের মতো হচ্ছে লেস এক্সপেন্সিভ প্রজেক্টগুলো বেশি এফিশিয়েন্ট? খুবই সুন্দর টপিক। তারপর হচ্ছে তুই এটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিভাবে দিবি? ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলতে এখানে কি কি চাচ্ছে ওটাই তো বুঝতেছি না। ব্যাকগ্রাউন্ড মানে বলতে পারিস এরকম যে তুই হচ্ছে কোন কনটেক্সটে এই প্রবলেমটা অ্যারাইজ করলো, বা তুই হচ্ছে বলতে চাচ্ছিস যে আমি এই গবেষণাটা করব, মানে কেন। আচ্ছা, এটা প্রথম কথা হচ্ছে যে এটা তুই কেন এটা করবি, কি কি ব্যাকগ্রাউন্ড, কি মানে হচ্ছে তোর মাথায় আছে এই টপিকটা নিয়ে কাজ করার সময়, এগুলাই। আচ্ছা, এটার মধ্যে প্রথম এক নাম্বার হতে পারে যে আমাকে আমার আমার কান্ট্রি বা আমার স্টেট যে মানে সার্ভিসটা দিচ্ছে, এটা আসলে অ্যাভেলেবিলিটি কিরকম, ঠিক আছে? এটা হচ্ছে যেমন মেট্রো রেল কি একটা মানে লোয়ার ইনকাম পিপল, ওকে মানে সে কি আসলে এটা অ্যাভেল করতে পারবে কিনা, বা একটা লোয়ার ইনকাম পিপল সে কি আমার যে শাটল বাস সার্ভিস আছে সেটাতে অ্যাভেল করতে পারবে কিনা, বা শাটল বাস সার্ভিসটা আসলে কিরকম হচ্ছে যে এটাতে আমাদের মিডল ক্লাস পিপল আসলে কমফোর্ট ফিল করবে কিনা। আচ্ছা, খুবই ভালো, মোটামুটি হইছে। তো হচ্ছে আমি যদি একটু গোছায় বলি, প্রথমে আমি বলবো যে পাবলিক ট্রান্সপোর্টেশন কি, এটা নিয়ে একটা আইডিয়া মানে ব্যাকগ্রাউন্ডে আসবে। তারপর হচ্ছে যেটা হবে যে ও যেটা বললো যে মেট্রো রেল, মেট্রো রেলের কনসেপ্ট বা হচ্ছে মেট্রো রেল কবে কোথা থেকে হচ্ছে শুরু হয়েছে, এই জাতীয় কিছু ইনফরমেশন দেওয়া যেতে পারে একটা ব্যাকগ্রাউন্ডে। যে মেট্রো রেল প্রথমে এরকম হতে পারে, তো তারা হচ্ছে কোন মানে হচ্ছে, তারপর হচ্ছে শাটল বাসের হচ্ছে কনসেপ্ট, বা হচ্ছে বাংলাদেশে যদি ঢাকাতে হচ্ছে যদি এটা হয় তাহলে ঢাকাতে শাটল বাসের হিস্টোরি বা মেট্রো রেলের হিস্টোরি কিছু দেওয়ার পরে আহ যদি কোনো পেপার থাকে যে এরকম যে হচ্ছে এরা কাদেরকে টার্গেট করে হচ্ছে কোন গ্রুপকে, ও যেমন বললো যে এরা কি হচ্ছে লোয়ার ক্লাস বা আপার ক্লাস কাকে হচ্ছে টার্গেট করে করতেছে, সেটার যদি হচ্ছে কোনো ওয়ে থাকে তাহলে অবশ্যই মানে হইতেছে সেটাকে মানে আমরা অ্যাড্রেস করব যে হইতেছে এরা লোয়ার ক্লাস বা আপার ক্লাস হচ্ছে মানে কমিউনিটিকে হচ্ছে সার্ভ করতেছে। এতটুকু কি ক্লিয়ার? ভাইয়া ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা একটু বলেন, বুঝতেছি না এটা আসলে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা হচ্ছে যে আমরা যে কাজ করতেছি এই কাজের হিস্ট্রিটা ধরেন যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এখন দেখেন আমি যদি হইতেছে বলি যে ব্যাকগ্রাউন্ড বলতে একটা মিনিট, আপনাকে আমি মনে করেন ব্যাংকিং সিস্টেম বা করোনা ভাইরাস কোন একটা টপিক দিলাম, সেটার ব্যাকগ্রাউন্ড কি আপনার হতে পারে, যে করোনা ভাইরাস হচ্ছে কবে প্রথম আবিষ্কার হয়, কিভাবে এটা হচ্ছে মানে হচ্ছে চীনে মহামারী আকারে ছড়ায় পড়ে, বা আপনার ব্যাকগ্রাউন্ড কি, সেটাই হচ্ছে একটা পয়েন্ট হইতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ড, যে আপনি হচ্ছে রিসার্চ কোর্স মানে ইসে আসছেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড এগুলো হতে পারে যে আপনি সায়েন্সে পড়ছেন বা এরকম পড়ছেন। আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি হচ্ছে মিডল ক্লাস একটা ফ্যামিলির হোল্ড করি, আমি হচ্ছে কুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এরকম ব্যাপারটা। তো একটা রিসার্চের বা একটা বেটার ট্রান্সপোর্টেশনের জন্য মেট্রো রেল বা হচ্ছে শাটল বাসের কনসেপ্টটার ব্যাকগ্রাউন্ড কি হইতে পারে, যে হচ্ছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে মেট্রো রেলের হিস্টোরি, শাটল বাসের হিস্টোরি, তারা
ঢাকায় যদি হচ্ছে স্টাডি এরিয়াতে কিরকম কাজ হয়েছে, তারা কাদেরকে টার্গেট করে হচ্ছে ই করে, এবং তাদের মধ্যে বেটার ট্রান্সপোর্টেশন কোনটা, বা হচ্ছে আপাতত হচ্ছে মনে হইতেছে যে এই রিসার্চের মাধ্যমে এরকম ভাবে হেল্পফুল হয়েছে, বা এই রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে এত পার্সেন্ট পিপল হচ্ছে এটা করে। তো এটা হইতে পারে একটা। সো এরকম ব্যাকগ্রাউন্ড বলতে এটাকে বোঝাচ্ছে। তো প্রাঞ্জল, আরেকবার একটু ট্রাই কর, মানে হচ্ছে আমি একটা নতুন মিটের লিংক দিচ্ছি, তারপর তুই হচ্ছে আরেকবার হচ্ছে এটা ডিটেলসটা বলবি, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা মুশফিক, অন্যরা আসতে থাকুক, ততক্ষণ আমি একটু বলি আজকে কি কি হচ্ছে নিয়ে ডিসকাস করছি। জি ভাইয়া। আজকে হইতেছে রিসার্চ প্রপোজাল নিয়ে প্রথমে কথা বলছি, যে একটা রিসার্চ হচ্ছে যদি হচ্ছে মাস্টার্স বা অনার্স বা হচ্ছে আন্ডারগ্রেড বা হচ্ছে যদি পিএইচডি এর জন্যই করা হয়, কিভাবে হচ্ছে রিসার্চ প্রপোজালটা সেই করতে হয়। আর তারপর হচ্ছে আমি ডিসকাশন করছি হইতেছে ইন্ট্রোডাকশন, একটা রিসার্চের ইন্ট্রোডাকশন পার্ট কিভাবে লিখবো। তো আমি হচ্ছে 10টা পয়েন্ট আউট করছি যে এই জিনিসগুলো আমি রিসার্চের একটা ইন্ট্রোডাকশন আমি দিতে চাচ্ছি। তো হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে একটু কথা বলতেছি। তো এখান থেকে হইতেছে তুই কন্টিনিউ করতে পারিস। তো প্রাঞ্জল, আমাদের ইস্যু যেটা ছিল যে হইতেছে এরপর থেকে আবার ব্যাকগ্রাউন্ড টেস্ট ইনফরমেশনটা তুই আরেকবার একটু ট্রাই কর। ভাই, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন তো মানে এরপর তার আসলে কিছু মাথায় আসতেছে না। না না না, মানে আমি যেটা বলছি সেটাই হচ্ছে, তুই আরেকবার একটু গোছায়া বল। আচ্ছা আচ্ছা।
সো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের জন্য তাহলে আমাদেরকে হচ্ছে প্রিভিয়াস কিছু ডেটা নিয়ে আসতে হবে, যে আমাদের হচ্ছে মেটেরিয়াল বা মানে কিছু হিস্টোরিক্যাল ডেটা নিয়ে আসতে হবে। আর এরপর হচ্ছে যে আসলে আমার মেট্রোরেল এক্সপেন্স কিরকম হচ্ছে, আমার মেট্রোরেল যে একটা স্টেশন থেকে একটা স্টেশন যেতে, এইসব কিছু ডেটা, যে ওইখানে এক্সপেন্স কিরকম হচ্ছে, আর আমার যে শাটল বাস সার্ভিস এটাতে এক্সপেন্স কেমন হচ্ছে, মেট্রো রেলে হচ্ছে আহ ওইখানে অ্যাক্সেসিবিলিটিটা কিরকম, বা আমার শাটল বাস সার্ভিসের অ্যাক্সেসিবিলিটিটা কিরকম, এরকম হ্যাঁ, কিছু মানে হচ্ছে ইনফরমেশন। ব্যাকগ্রাউন্ড বলতে গেলে তাহলে আমরা হচ্ছে মোটামুটি হিস্ট্রি বা কোন কনটেক্সটে আমরা হচ্ছে মানে আমাদের রিসার্চটা কন্ডাক্ট করতেছি সেটা নিয়ে কথা বলা যেতে পারে। তো আরিফ আপু, ব্যাকগ্রাউন্ড কি ক্লিয়ার? জি ভাই, আই থিঙ্ক মানে এটা ওই কাজটা আমরা কেন করতেছি ওটার রিজনটা। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওরকমই, মানে হইতেছে একটু মানে হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আসতে হবে যে এগুলা এভাবে হইছে বা মানে এসব হওয়ার কারণে আমরা কাজটা করতেছি হ্যাঁ, এরকম কিছু। একটু আমার পেপারে দেখাই ব্যাকগ্রাউন্ডটা কিরকম। এই আমি শুরুতেই মোটামুটি ব্যাকগ্রাউন্ড নিয়ে বলা শুরু করছি যে মেইন স্টেপল ক্রপ হচ্ছে এইটা, তো হইতেছে তারপর আমি যেটা বলছি যে 40% হচ্ছে টোটাল রাইস প্রোডাকশন হচ্ছে আমন রাইস। আর এই মনসুন মানে হচ্ছে বৃষ্টির উপর এটা ডিপেন্ড করে। এরপর হইতেছে বলছি যে হচ্ছে স্বাধীনতার পর থেকে কিভাবে হচ্ছে হইছে, মানে হচ্ছে ডিপেন্ডেন্সি হইছে লাস্ট ফিউ ডিকেডে কিরকম হচ্ছে চেঞ্জ আসছে। তো তারপর হচ্ছে বন্যা খরা এগুলো নিয়েও কিছু কথা বলছি, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি নিছি। তারপর আমি বলছি যে এই যে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট গুলা সেগুলোর জন্য আমার খুবই এটা হচ্ছে মানে হচ্ছে ক্রুশিয়াল যে আমার ফুড সিকিউরিটি এনশিওর করা বা এরকম কথাবার্তা বলছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা হইছে যে হচ্ছে আমি রাইস নিয়ে কথা বলছি, তারপর হচ্ছে প্রোডাকশনের কি অবস্থা বা কোন ট্রেন্ডে আসছে, তারপর হচ্ছে কি কি কারণে প্রোডাকশন মানে ব্যাহত হচ্ছে এবং এটা কেন খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। তো প্রাঞ্জল, তোর প্রবলেমটা কি এরকম? আমি একটু ট্রাই করি, তারপর তুই হচ্ছে ট্রাই কর। যে হচ্ছে মানে মেট্রো রেল বা শাটল বাসের মধ্যে আমাকে হইতেছে দেখতে হবে এফোর্ডেবিলিটি যে কিরকম, বা হইতেছে এর মধ্যে কোনটা এফোর্ডেবল, এই কারণে হইতেছে আমাকে হইতেছে মানে এটা একটু কন্ডাক্ট করতে হবে, এরকম কি? হ্যাঁ, ফর এক্সাম্পল যদি ভাই আমি বলি যে আমার বাসার এখান থেকে আমি যদি উত্তরা যেতে চাই, তাহলে আমাকে মেট্রো রেলে প্রায় হচ্ছে 60 থেকে 70 টাকায় ভাড়া দিতে হবে, ঠিক আছে? হুম, হ্যাঁ আর আমি যদি ভাই বাসে যেতে চাই, তাহলে হচ্ছে সেক্ষেত্রে বাস ভাড়াটা হচ্ছে স্টুডেন্ট ভাড়া হিসেবে আমি 30 টাকাতেই শেষ করতে পারবো। যেমন মেট্রো রেলে অ্যাজ এ স্টুডেন্ট আমার জন্য কিন্তু কোনো স্টুডেন্ট ভাড়ার অপশন নাই, ঠিক আছে? বা আহ, এই মানে সবার জন্যই তো একটা মানে রিজিড একটা হচ্ছে আমার ফেয়ার লিস্ট দেওয়া আছে, যে কারোর জন্য তো আসলে এটা তো হচ্ছে কোনোভাবে হচ্ছে কোনো সমন্বয় করা যাবে না, যে একটা স্টুডেন্টের থেকে আমরা একটু কম নিচ্ছি বা এটা করছি, এবং তো কোনো সমন্বয় করার জায়গা নেই। কিন্তু একটা বাসের ক্ষেত্রে কিন্তু, শাটল বাসের ক্ষেত্রে আমি স্টুডেন্ট আইডি কার্ড শো করলে ইন দ্যাট কেস হ্যাঁ আমি আমার ভাড়া আমি অর্ধেক দিতেও পারবো। তো সেক্ষেত্রে যে উত্তরা যাওয়ার ক্ষেত্রে একটা ক্ষেত্রে আমাকে প্রায় মানে প্রায় 2 থেকে 3 গুণ ভাড়া বেশি দেওয়া লাগছে। এটা হচ্ছে একটা প্রবলেম স্টেটমেন্ট। আর আরেকটা হচ্ছে যে আমার ঢাকার রাস্তার যে এখনকার যে অবকাঠামোগত অবস্থা, এরকম অবস্থাতে একটা শাটল বাস সার্ভিস আসলে আমাকে কতক্ষণে উত্তরাতে নিয়ে যাবে? কারণ মেট্রো রেলে যদি আমি যাই, তাহলে ইন দ্যাট কেস হয়তো আমি মানে 30 থেকে 40 মিনিটের মধ্যে হয়তো উত্তরাতে পৌঁছে যাব। কিন্তু একটা বাস আমাকে নিয়ে যেতে কতক্ষণ লাগবে, এটাও একটা কনসার্ন। আচ্ছা, তাহলে আমার বেটার ট্রান্সপোর্টেশনের দুইটা পয়েন্ট আছে, একটা এফোর্ডেবিলিটি, একটা টাইম। ঠিক আছে, আমার প্রবলেম একদম ক্লিয়ার। এর বাইরে কি কোনো প্রবলেম বা কোনো কিছু নিয়ে কথা বলার আছে বেটার ট্রান্সপোর্টেশন বোঝার জন্য? ওকে, আশা করি নাই। তাহলে এরপর হচ্ছে অবজেক্টিভ, যে হইতেছে আমার এই কাজটা করার উদ্দেশ্য কি। তো প্রথম উদ্দেশ্য তো আমরা জানি যে হচ্ছে মেট্রো রেল নাকি শাটল বাস কোনটা বেটার ট্রান্সপোর্টেশন প্রোভাইড করে। তারপর আমি বলবো এফোর্ডেবিলিটি কিরকম, আর থার্ড হচ্ছে বলবো কোনটা আগে নিয়ে যায় এটা একটু মেজার করা। তো এতটুকু ক্লিয়ার? অবজেক্টিভে কি প্রাঞ্জলের আর কিছু অ্যাড করার আছে?
না ভাই, এখানে তো হচ্ছে এই দুইটা জিনিসই আমার। আর এখানে আরেকটা জিনিস আছে ভাই, আমার হচ্ছে সিকিউরিটি ইস্যুস। আচ্ছা, সিকিউরিটি ভালো পয়েন্ট। তো হচ্ছে কোনটা মোর সিকিউর, তাই তো? হ্যাঁ, কারণ মেট্রো। মেট্রো রেলের ক্ষেত্রে আমার সিকিউরিটি রিলেটেড ইস্যু মানে কোনো ইস্যুস নাই, কিন্তু লোকাল বাসের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আসলে আমার সিকিউরিটি ইস্যুসটা মানে আচ্ছা, এটাকে তো ভাই আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনও দিতে পারি যে লোকাল বাসের ক্ষেত্রে বা শাটল বাসের ক্ষেত্রে সেক্ষেত্রে চুরি ছিনতাইয়ের একটা রিস্ক থেকে যায়, কিন্তু মেট্রো রেলের ক্ষেত্রে এরকম কোনো ঝুঁকি নেই। হ্যাঁ, খুবই ভালো একটা পয়েন্ট। এখন আমার কথা হচ্ছে যে রেশনাল নিয়ে হচ্ছে কিভাবে হচ্ছে অ্যাড্রেস করা যায়। রেশনাল নিয়ে আইডিয়া আছে? না ভাই। আচ্ছা, এটা হচ্ছে মানে তোর হচ্ছে হাইলাইট করবি কিছু জিনিস, এই যে তুই যে তিনটা পয়েন্ট বললি, অ্যাফোর্ডেবিলিটি, টাইম আর সিকিউরিটি, এইটা হাইলাইট করা যেতে পারে। ব্যাকগ্রাউন্ডে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে মেট্রো আর শাটল বাসের মানে হচ্ছে কি বলে হিস্টোরি নিয়ে, বা কোন কনটেক্সট আসছে, বা বাংলাদেশে প্রথম প্রথম কোথায় আসছে বা কিভাবে আসছে, তারপর হচ্ছে কিভাবে বেটার ট্রান্সপোর্টেশনের ধারণা আসছে, পাবলিক ট্রান্সপোর্টেশনের ধারণা আসছে। রেশনালে আমি বলবো যে এই যেগুলা জিনিস নিয়ে, যে এফোর্ডেবিলিটি নিয়ে পাবলিক ট্রান্সপোর্টেশনের কাজ হয়েছে কিনা, টাইমিং নিয়ে কাজ হয়েছে কিনা, সিকিউরিটি নিয়ে কাজ হয়েছে নাকি, পাবলিক ট্রান্সপোর্টেশন অন্যান্য যারা কাজ করছে তারা কি নিয়ে ডিল করছে, বা কিছু জিনিস হাইলাইট করে দিব। ঠিক আছে, এটা তো ক্লিয়ার? জি ভাই। এরপর আমার হচ্ছে রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপ কি, যে এর আগে কি কি করা হয়েছে এবং কি কি করা বাদ গেছে, এই বাদ গেছেটা আমার রিসার্চ গ্যাপ। তো এখানে কি কি বাদ যাইতে পারে? আমি বলতে পারি যে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে অনেক কাজ হয়েছে, তারপর হচ্ছে বেটার ট্রান্সপোর্টেশন বা মেট্রো রেল বা শাটল বাসের নিয়ে অনেক কাজ হয়েছে, বাট হচ্ছে আমার বেটার ট্রান্সপোর্টেশনের জন্য এরকম কোনো মেজারমেন্টের একটা কাজ হয় নাই। ঠিক আছে? যে আমার স্টেট যদি এখান থেকে প্রফিট বের করতে চায়, ঠিক আছে, যে মেট্রো রেল কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা প্রজেক্ট, এখানে প্রায় আই গেস আমার প্রজেক্টের টোটাল কস্টটা মনে নাই, বাট ওইটার চাইতে শাটল বাস কিন্তু দেখা যাচ্ছে 100টা ভালো মানে মানের বাস নামাইতে আমার কিন্তু এত টাকা খরচ হওয়ার কথা না, যদি আমি ভালো মতো মানে ওইটার পার্চেসিংটা করতে পারি। তো আমার ওই 100টা বাস নামানোর পর ওইখান থেকে যে আমার কাস্টমার থেকে যে আমার ইনকামটা হবে, ঠিক আছে, এটাকে আমি কয় বছরের মধ্যে আসলে ইনকামটাকে তুলতে পারবো, আর মেট্রোর ক্ষেত্রে আসলে আমাকে কয় বছর ইনকামটা তুলতে পারবো, এবং দুইটার ক্ষেত্রে আসলে আবার হচ্ছে আরেকটা জিনিস থাকতে পারে যে আমার হচ্ছে আমার যে জ্বালানি বা আমার যে ফুয়েল, মেট্রোটা হচ্ছে আমার টোটালি ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট, আর হচ্ছে আমার বাস হচ্ছে আমার ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্ট। তো ওই ক্ষেত্রে ওই দুইটা নিয়েও মেবি একটা কাজ করা যেতে পারে। ওকে, গুড। এরপর হচ্ছে সিগনিফিকেন্স, হচ্ছে যে বলবো যে আমার এরকম কাজ হচ্ছে এই সেক্টরে ইউনিক, এরকম একটা গ্যাপ আছে, যে জিনিসটা নিয়ে কাজ করবে এটা নিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা মানে হচ্ছে আমাদের জন্য ভালো। তারপর পলিসি মেকিং, প্ল্যানিং, এগুলাতে আমাদের কাজ হবে, মানে যেগুলো রেগুলার কথাবার্তা। তারপর আমার স্টাডিতে নতুন কি, আমি বলতে পারি যে আমি এই মেথডে কাজ করব যেটা হচ্ছে এর আগে করা হয়নি, বা হচ্ছে এই জিনিসগুলোতে ফোকাস করা হয়নি। যেমন সিকিউরিটিতে একদম পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে যারা কাজ করছে তারা সিকিউরিটিতে কাজ করা কম হয়েছে, বা এরকম হচ্ছে নতুনই করতে পারি। তো এই এই যে এই নতুন জিনিসগুলাই আমার হচ্ছে নেক্সট হচ্ছে কনটেক্সট হচ্ছে স্কোপ, যে এই কাজগুলো আমার আরো কি কি মানে হচ্ছে মানে স্কোপ আছে। যেমন হচ্ছে আমি এইগুলো কম্পেয়ার করতে পারি অন্য দেশের স্ট্যান্ডার্ডের সাথে, যে হচ্ছে আমাদের এফোর্ডেবিলিটি কি অন্য দেশের সাথে ভালো, বা টাইম কি কম রাখতেছে নাকি, বা সিকিউরিটি বেশি না কম, এগুলা আমরা কম্পেয়ার করতে পারি। বা আদার অনেক স্কোপ থাকতে পারে, যে হচ্ছে কোনটা এনভায়রনমেন্টের জন্য ভালো, এটাও আমরা বুঝতে পারি স্টাডি থেকে, এরকম স্কোপ থাকতে পারে। আর লিমিটেশন তো লিমিটেশনই, যে হচ্ছে ল্যাক অফ টাইম, ল্যাক অফ মানি, ল্যাক অফ পিপল, ল্যাক অফ রিসোর্স, এগুলা। আর স্ট্রাকচার আমি হচ্ছে তারপর বলবো যে আমার পেপারে প্রথম চ্যাপ্টার থাকবে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় চ্যাপ্টার থাকবে লিটারেচার রিভিউ, তৃতীয় চ্যাপ্টার থাকবে হচ্ছে মেথোডোলজি, চতুর্থ চ্যাপ্টার থাকবে রেজাল্ট এন্ড ফাইন্ডিংস বা এরকম কিছু, 5 নম্বর চ্যাপ্টার থাকবে কনক্লুশন, 6 নম্বর চ্যাপ্টার থাকবে সরি 5 নম্বর চ্যাপ্টার থাকবে ডিসকাশন, 6 নম্বর চ্যাপ্টার থাকবে কনক্লুশন। এটা মানে নিজের মতো করে পেপারে থাকবে। তো মোটামুটি আজকে একটা এক্সাম্পল আমার শেষ, এখন সেকেন্ড এক্সাম্পল আরিফ আপু খুবই দ্রুত একটা দিবেন। ঠিক আছে, এই 10টা পয়েন্টে। এক্সাম্পল হতে পারে কি, পাবলিক ট্রান্সপোর্টে মানে ফিমেলরা কতটুকু সেফ, এটা নিয়ে। আচ্ছা মুশফিক
রফিক, তুই কি কোনো কোশ্চেন করবি? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই যে আপনি যে 10টা পয়েন্ট বললেন, হুম। আমি যখন ইন্ট্রোডাকশন পার্টটা লিখবো এই 10টা পয়েন্ট